কবুল বলার পরপরই বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ালো প্রান্তিক চৌধুরী। ফোনের ব্যস্ততা দেখিয়ে হন হন করে বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সে। বিয়ের আয়োজন ছোটখাটোই ছিল, কেবল ঘরের মানুষ। তবু এই ঘরের মানুষজনে ঘর ভর্তি লোক। তাদের সামনে থেকে হন্য হয়ে নতুন বর উঠে চলে গেল। কেউ আটকালো না তাকে। দাদা সাহেব একবার ডাকলেও প্রান্তিক যেন শুনতে পেল না। এদিকে বর চলে যাবার পর থেকেই মৃদু গুঞ্জন শুনতে পাওয়া গেল। এ কেমন বর, বউনা নিয়ে একাই চলে গেল। বাইরে গাড়ির তীব্র শব্দে আরো নিশ্চিত হওয়া গেল। পূরবী ছুটে ড্রয়িং রুম ছেড়ে আপার ঘরে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, আপা আপা, তোমার বর তো চলে গেল, তোমারে নিবে না? ভ্রু যুগল কুঁচকে গেল মেয়েটার। বধূবেশে কি স্নিগ্ধই না দেখাচ্ছে তাকে। তবুও আতকে উঠল সে। বুকের কাছে লাল টুকটুকে ওড়না খামচে ধরল সে। কি আশ্চর্য, বর তাকে রেখে কেন চলে যাবে? বিয়ে হলো সবেমাত্র, এখনো বরের মুখখানি দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি মেয়েটির। দুপুরে হঠাৎ বাবা বললেন আজ তার বিয়ে। প্রিয়তা যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না। হঠাৎ তার বিয়ে কিভাবে? অ্যাক্সিডেন্টের পর আজ কয়েক বছর হয়ে গেল তার বাবা হাঁটতে পারেন না। সংসার চলছে বেশ কষ্টে। একে তো তারা 4 বোন, প্রিয়তা সবার বড়। ভার যেন একটু বেশিই তার উপরেই। বড় 3 বোনের টিউশনির টাকায় সংসার চলে কোনো রকমে। এদিকে বাবা সিদ্দিকুর রহমান আগে যেখানে কাজ করতেন সেখান থেকে কিছু সম্মানই পেতেন। এই দিয়েই ঠেলে ঠুলে সংসার চলে। এরই মধ্যে এখন বিয়ের প্রস্তাব। এমন অসময়ে বিয়ের প্রস্তাব প্রিয়তার মন বিষিয়ে দিল। বাবার এমন আবদার সে নাও করতে পারেননি। ঘণ্টাখানের মধ্যেই বিয়ের সাজ পোশাক হাজির। শাড়ি দেখেই তারা 4 বোন তাজ্জব বনে গেল। মা মনসুরা বেগম আদুরে হাতে লাল টুকটুকে শাড়ি জড়িয়ে ধরলেন মেয়ের গায়ে। সে শাড়ি এখনো তার গায়ে জড়ানো। বরের খোঁজ পেয়েছে। তার বাবা যেই অফিসে চাকরি করতেন তার মালিকের একমাত্র নাতি। বড়লোকের নাতি, এই থেকেই আন্দাজ করা যায় ছেলে কেমন বিগড়ে স্বভাবের। বড়লোকের ছেলে নিয়ে প্রিয়তা বেশ সন্দিহানতায় থাকে। মেজ বোন আমৃষা বলে উঠল, আপু তোমার বর পালালো নাকি? প্রিয়তা চোখ গরম করে তাকালো। সেজ বোন আরফিয়া ফিক করে হেসে উঠল। এদের কাছে ব্যাপারটা নিছক মজার মতোই লাগছে। প্রিয়তা বিড়বিড় করলো, পালানোর হলে তার কবুল বলার আগেই পালিয়ে যেত, এখন কেন পালালো? কি মনে করে পূরবীকে জিজ্ঞেস করলো, বিয়ে হয়েছে? পূরবী দাঁত বের করে বলল, হ্যাঁ তো, তোমার বর কবুল বলার পরই পালিয়েছে। 3 বোনের হাসির রোল পড়ে গেল। এদের সব কিছুতেই মজা। বড় বোনের বর পালিয়েছে, এতে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মনসুরা বেগম এবার ধমকে উঠলেন। পেছন ফিরে তারা দেখলো দরজার সামনে মা দাঁড়িয়ে আছেন। 3 জনে চুপসে গেল। প্রিয়তার রক্তশূন্য মুখ দেখে মা ধমকের সুরে বললেন, সব কিছুতেই তোদের বাড়াবাড়ি। বর গেছে জরুরি কাজে। তার কোনো বন্ধু নাকি অ্যাক্সিডেন্ট করেছে, সেই জন্য তড়িঘড়ি করে বের হলো। আর তোরা কি বলছিস এসব? মেয়েটার মন নষ্ট করে দিচ্ছিস? 3 বোন আবারও মুখ টিপে হাসলো। মনসুরা বেগম জড়িয়ে ধরলেন মেয়েকে। প্রিয়তা তাকে আঁকড়ে ধরলো। তার মনে এখন দমকা হওয়া বইছে। কেবল বন্ধু নাকি বিশেষ বন্ধু? আজকাল তো এসবই হচ্ছে। মনের বিড়ম্বনাকে সে আটকাতে পারল না। প্রান্তিক চৌধুরী গাড়ি ছেড়ে নামতেই তার পেছন পেছন রাফি এসে দাঁড়ালো। চোখের কালো সানগ্লাস নামিয়ে রেখে ভ্রু কুঁচকে সামনে তাকালো। দাঁতে দাঁত চেপে রাফিক বলল, বিয়ের পর সকলে যায় বাসর ঘরে, আর আমি এসেছি হাসপাতালে। এর কোনো মানে হয় রাফি? রাফি মাথা দুলিয়ে বলল, বিয়ের আগে আপনিও হাসপাতালে ছিলেন স্যার। প্রান্তিক চৌধুরী বিরক্তি প্রকাশ করলো। কিন্তু রাফি ভুল কিছু বলেনি। বিয়ের আগে সেও হাসপাতালে ছিল। দাদা জানের হঠাৎ হার্ট অ্যাটাকের খবর শুনে ছুটে গেছিল। কিন্তু কে জানতো এসব কিছু দাদা জানের ফাঁদ তাকে বিয়ে করানোর। ওই অবস্থায় বিয়ে সম্মতি দিতে গিয়েই আগামী 2 ঘন্টার মধ্যে প্রান্তিক চৌধুরীর বিয়ে সম্পন্ন হয়ে গেল। তার দাদা যান আসলে একটা চিজ স্পটে। তবুও এতদিন বেচারা থাকার পরে এখন নিজেকে ম্যারিড বলে মনেই হচ্ছে না প্রান্তিকের। কেন? মাথায় এলো, এখনও তো বউকে চুমুই খেতে পারেনি। তাহলে সে ম্যারিড হয় কি করে? মাথায় দুষ্টু বুদ্ধি সবসময় খেলা করে। রাফির জন্য আর আগাতে পারল না। স্বপ্ন থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে এনে বলল, স্যার যাবেন না? ইচ্ছে করছে রাফিকে ধমক দিতে, দিল না, থাক। সানগ্লাস আবারও চোখে পড়ে এগিয়ে এলো সে। হাসপাতালে সবসময় একটা ব্যস্ত জায়গা। এখানে কেউ দুদণ্ড বসে থাকতে পারে না। তবু একটা নার্সকে দেখতে পেয়ে সানগ্লাস নামিয়ে স্মিত স্বরে বলল, মিস। শত ব্যস্ততার মাঝেও সে নার্স দাঁড়িয়ে গেল। চমকে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক চৌধুরীর ঠোঁট বাড়িয়ে হাসলো। জিজ্ঞেস করলো, আরিনা শেখের রুম নম্বর কত বলতে পারেন? নার্স আমতা আমতা করতে করতে বলল। শুধালো, কোন আরিনা শেখ? পেছন থেকে রাফি বলল, স্যার সেটা রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করতে হবে। প্রান্তিক চৌধুরী মৃদু হেসে বলল, হ্যাঁ তাই তো, সরি মিস, আপনাকে দেখে সেই কথা ভুলে গেছিলাম, বলেই চোখে সানগ্লাস পরলো।
নার্স চোখ ঘুরিয়ে প্রান্তিককে দেখছে। কি মেয়ে বা ছেলে, তবে ছেলেটা হ্যান্ডসাম। প্রান্তিক চৌধুরী হাঁটা ধরলো আবার। রাফি বিড়বিড় স্বরে বলল, স্যার আপনি এখন কিন্তু ম্যারিড, নিজেকে সংযত করুন। প্রান্তিকের কানে সেই কথা পৌঁছালোই না। তার মেজাজ খারাপ হয়ে আছে। বিয়ের দিনও সে এসেছে তার প্রাক্তনকে দেখতে, এসব কথা মানা যায় এত? কেবিনে নক করে সোজা ঢুকে পড়ল প্রান্তিক চৌধুরী। বিছানায় সাদা চাদরে শুয়ে আছে তার প্রাক্তন আরিনা শেখ। না মরেনি, বেঁচে আছে, দেখতে সুন্দরী। হবেই না কেন, প্রান্তিক চৌধুরীর পছন্দ কখনো খারাপ হয়নি। আরিনার পাশেই তার প্রাণের বান্ধবী অপু দাঁড়ানো। প্রান্তিককে আসতে দেখে চেঁচিয়ে উঠল সে। আরিনাও চোখ মেলে তাকালো। তাকাতে একটু কষ্টই যেন হচ্ছে, চোখের কোনো বিন্দু বিন্দু অশ্রু দেখা মিলছে। প্রান্তিককে দেখে মুখ সরিয়ে নিল সে। অপু দ্বিতীয় ধাপে চেঁচিয়ে বলল, কেন এসেছো এখানে? দুনিয়ার সকল মেয়ে প্রান্তিককে পছন্দ হলেও এই অপুকে তার পছন্দ। পুরোপুরি তাকে এড়িয়ে চলতে চায়, পারল না। অপু আবারও শুধারো, নাচতে নাচতে তো বিয়ে করতে চলে গেলে, আমার বান্ধবীর কথা তখন ভেবেছিলে একবারও? এখন এসেছো কি করতে? চেক করতে আদৌ মরে গেল কি না? কি বললে তুমি? ফের চেঁচালো। আরিনা বেশিক্ষণ মুখ সরিয়ে রাখতে পারল না। প্রান্তিক তার পাশে এসে দাঁড়াতে ছুঁয়ে দেখার চেষ্টা করলো। প্রান্তিক ছিটকে দূরে সরে গিয়ে বলল, ডোন্ট টাচ মি, আই অ্যাম ম্যারিড নাও। তুমি বিয়ে করে ফেলেছো প্রান্তিক? হতভম্ব স্বরে শুধালো আরিনা। অপু অবাক গলায় বলল, তুমি বিয়ে সেরে এখানে এসেছো প্রান্তিক? প্রান্তিক চৌধুরী সোজাসুজি উত্তর দিল, তো কি, শুভ কাজে কেউ দেরি করে নাকি? আরিনা সহসা মুখ ঘুরিয়ে নিল, দৃঢ় গলায় শুধালো, তাহলে এখানে কেন এসেছেন? প্রান্তিক চৌধুরী চেয়ার টেনে বসে পড়ল। বলল, পরিচিত কেউ মরে গেলে জানাজা দিতে আসতে হয়, এদিকে তুমি তো আমার বহুদিনের প্রাক্তন। অপু রেগে বলে উঠল, সব কিছুতেই তোমার মজা করতে হয় প্রান্তিক? কেমন মানুষ তুমি? মেয়েটার অবস্থা দেখেছো? ডাক্তার কি বলেছে জানো? না জানি না, জানতেও চাই না। আমাদের পথ আরও আগেই আলাদা হয়ে গেছে। এরপরেও তোমার এমন কাজ বাচ্চামো ছাড়া আর কিচ্ছু না। বিয়ের পর বাসর ছেড়ে আমি তোমার কারণে হাসপাতালে এসে ঘুরছি। এমন সময় ধীর পায়ে রুমে প্রবেশ করলো রাফি। আরিনা চমকে উঠে বলল, তুমি এবার বাসরেও যাবে? বিয়ের পর তো সবাই যায় তাই না? অপু বলে উঠল, তোমার জন্য বাসর আবার নতুন কি? এত ঢাকঢোল পিটিয়ে বলছো যে? প্রান্তিক চৌধুরী ঠোঁটের কোণে হাসি রেখে বলে উঠল, বিয়ের পরের বাসর স্পেশাল হয়, ওসব তুমি বুঝবে না। অপু বিরক্ত মুখ ঘুরিয়ে নিল। আরিনা অভিমানী স্বরে বলল, যাও, তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। প্রান্তিক উঠে দাঁড়িয়ে সহসা বলে উঠল, হ্যাঁ চলেই যাচ্ছি। তবে শোনো, এসব আর করো না। এসব করে তুমি ম্যারিড প্রান্তিক চৌধুরীকে আর পাবে না। গট ইট সুইটহার্ট। স্যারের কথাবার্তা শুনে রাফির মাথা ঘোরাচ্ছে। অপু ঘৃণ্য দৃষ্টিতে তার দিকে তাকালো। প্রান্তিক চৌধুরী এতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে উল্টো চোখের সানগ্লাস নামিয়ে তাকে চোখ টিপ দিল। রাগে অপুর শরীর জ্বলে উঠল। এদিকে প্রান্তিক বের হতে রাগে যন্ত্রণায় আরিনা চেঁচিয়ে উঠল। ভাঙচুর করতে লাগলো সমস্ত কিছু। প্রান্তিক চৌধুরী পেছনে ফিরে তাকালো না। একবার ফেলে আসা জিনিস আর কখনোই ফিরে দেখে না সে। তার পেছন পেছন রাফি হেঁটে চলেছে। আকস্মিক ইজান শিকদার সামনে এসে ঘুষি মারল তাকে। সানগ্লাস মেঝেতে পড়ে গেল। ঠোঁটের কাছে কেটেছে কিছুটা। রাফি ছুটে আসলো থামানোর জন্য। প্রান্তিক চৌধুরী ইশারা করলো। ইজান শিকদার তার গলার কলার চেপে ধরলো, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এরই মতো হাসপাতালে ভিড় জমে গেছে। ইজান শিকদার আবারও তাকে ঘুষি মারতে এগিয়ে এলো। রাফি রুখে দাঁড়ালো। প্রান্তিক চৌধুরী জিহ্বা দিয়ে ঠোঁট চেখে দেখলো, জ্বলছে খুব। ইজান রাফিকে সরিয়ে আবারও তেড়ে আসলো প্রান্তিকের কাছে। তবে প্রান্তিক এবার ছেড়ে দেবার পাত্র নয়। উল্টো তার কলার চেপে ধরলো, শাঠিয়ে দিল, কার গায়ে হাত তুলছো জানো তো? ইজান শিকদার তাকে ধাক্কা মেরে পিছু হটে বলল, না জানার কি আছে, চরিত্রহীন একটা লম্পট তুই, যার কোসমিনকালেও একটা দিয়ে মন ভরে না, নিত্য নতুন চাই। প্রান্তিক চৌধুরী আর চোখে আশপাশ দেখলো। সবাই তাকে দেখছে। হেসে উঠল সে। বলে উঠল, তোমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য সুসাইড করেছে, এতে আমার কি দোষ? তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে সামলাও। ইজান শিকদারের চোখে মুখে যেন আগুন জ্বলছে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে আমি পুলিশে দেবো, সাবধান করছি তোকে। তোর জন্য আরিনার কিছু হলে আমি তোকে বাঁচতে দেব না। প্রান্তিক চৌধুরী তাচ্ছিল্য স্বরে হেসে উঠল। এগিয়ে এসে তার কানের কাছে বিড়বিড় করে বলতে লাগলো, আইনো তোর জ্বলছে কোথায়? আইনা তোকে না ভালোবেসে আমায় ভালোবাসে, এই তো দেখ ব্রো। আমি ছেলেটাই এমন, সবাই আমাকে চায়, আমি কি করতে পারি? ইজান শিকদার রাগে কাঁপছে। ইউ ব্লাডি বলে আবারও তার উপরে হামলে পড়লো। কিন্তু পারলো না। হাসপাতালের গার্ড এসে তাকে থামালো। পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। প্রিয়তা তার শ্বশুর বাড়িতে এসেছে।
অথচ তার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি কেউ নেই। থাকার মধ্যে তার স্বামী নামক অপদার্থ আর দাদাজান, এই দুজন মানুষের জন্য এত বড় বাড়ি। শ্বশুরবাড়ি অন্যরা আসে স্বামীর সাথে, সে এসেছে দাদাজানের সাথে। সবই উল্টোপাল্টা হয়ে গেল। বাড়িতে কাজের লোকের কমতি নেই, একের পর একজন আসছে তার সাথে দেখা করতে, হুলুস্থুল কাণ্ড। কেউই জানতো না বিয়ের কথা। তড়িঘড়ি করে তাদের ঘরটাও ফুল দিয়ে সাজিয়ে দিল। প্রিয়তা এখন তার ঘরে। বিয়ের পর কেবল বরের ঘরটাই কবজা করতে পারলো। এরা সবাই তাদের কাজে বেশ দক্ষ। তার বরের কি পছন্দ অপছন্দ খুঁতখুঁতিয়ে জানে। প্রিয়তা বেশ অবাক হয়ে দেখছে স্যারকে তারা খুব ভয় পায়। বিয়ে হয়েছে বিকেল বেলা, এখন রাত 12টা। এখনও তার বরমশাইয়ের দেখা নেই। লাঠির ঠক ঠক শব্দ। দাদাজান আসছে, তার হাতে একটা লাঠি থাকে। তিনি সবসময় লাঠির উপরে ভর দিয়ে হাঁটেন। তিনি ঘরে আসতেই প্রিয়তা উঠে দাঁড়ালো। দাদাজানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, গায়ের উপরে চাদর জড়ানো, চোখে চিকন ফ্রেমের সোনালি রঙের চশমা, গোলগাল মুখ, সাদা দাড়িগুলো বুঝি মেহেদি দিয়ে রাখেন। বড্ড মিষ্টি গলায় প্রিয়তাকে তিনি মা বলে ডাকলেন। মেয়েটিকে প্রথমবার দেখে তার বেশ পছন্দ হয়েছে। তাদের সংসারে এমন মেয়ে এখন খুবই দরকার, বিশেষ করে তার অবাধ্য নাতি আর চৌধুরী বাড়ি দুটোকে গোছানোর জন্য মনের মতো নাত বউ তিনি পেয়েছেন। প্রিয়তা নরম গলায় শুধালো, আপনি এখনো ঘুমাননি দাদাজান? আমার গাধা যে এখনো বাড়ি ফিরলো না মা, কি করব বলো? আপনি ঘুমান, তাকে দেখার মতো এই বাড়িতে অনেক লোক আছে। দাদাজান হেসে উঠলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি এসেছো, আমার আর চিন্তা কি। আমার গাধাকে মানুষ করে তুলো, বুঝলে? এ বড্ড অপদার্থ, কারো কথা শোনে না, যা মন চায় তাই করবে। জি আমি বুঝেছি, আপনি ঘরে চলুন, ঘুমাবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি অমান্য করব না। অতঃপর তার মাথায় হাত রেখে বললেন, আমার বাড়িতে সব আছে, শুধু আগলে রাখার মানুষ নেই, বুঝলে তো মা? এসব এখন তোমার দায়িত্ব। সাজিয়ে গুছিয়ে নিতে হবে নিজের মতো। পারবে তো? প্রিয়তা মুচকি হেসে মাথা নাড়ালো। প্রান্তিক চৌধুরী এখনও বাড়িতে ফেরেননি। ক্লাবে বসে ড্রিঙ্ক করছে। তার মন মেজাজ দুটোই খারাপ। অতৃপ্ত বেদনা তাকে তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিন তার আশেপাশে কত শত রমণী ঘোরাঘুরি করে, কিন্তু আজ সে সবাইকে বলে দিয়েছে কেউ যেন তার ধারে কাছে না ঘেঁষে। এখন থেকে সে ম্যারিড। প্রান্তিক চৌধুরী ম্যারিড, কথাটা বলে হেসে উঠল। হাসিতে কষ্ট লুকিয়েছিল। রাফি খুব কষ্ট করে তাকে ধরে নিয়ে গাড়িতে বসালো। পেছনের সিটে প্রান্তিক চৌধুরী হেলান দিয়ে বসে বিলাপ করছে। বুঝলে তো রাফি, যে আমায় বিয়ে করতে চাইলো তার সাথে বিয়ে হলো না। আমি যাকে চাইলাম তাকেও পেলাম না। এদিকে দাদাজান আরেকজনের সাথে বিয়ে পড়িয়ে দিল। কি মজা, তাই না? রাফি শুকনো মুখে বসে রইল। প্রান্তিক স্যার হেলছে দুলছে। আজ অনেকগুলো বছর সে প্রান্তিক স্যারের সাথে আছে। স্যারের সাথে ঘটা প্রতিটা ঘটনার সাক্ষী সে। স্যারের কষ্ট কোথায় সে বুঝতে পারছে। দরজার আড়াল থেকে প্রিয়তা দেখছে। তার বর মাতাল হয়ে চিৎকার চেঁচামেচি করছে। সবাই তাকে সামলাতে ব্যস্ত। নতুন বউয়ের কাছে এই ব্যাপারটা কি বিভীষিকাময় সেটা কেউ টের পেল না। প্রান্তিক চৌধুরী খেপেছে তার ঘর সাজানো দেখে। এক্ষুনি এসব কিছু ফেলে দিতে বলছে। দরজার সামনে ঠায় দাঁড়িয়ে প্রিয়তা সব শুনল। তার বুক দুমড়ে মুচড়ে গেল। এ কোথায় এসে পড়ল সে? সবাই তড়িঘড়ি করে সব খুলে ফেলছে। এরই মধ্যে একটা মেয়ে বলল, ম্যাম, আপনার জন্য পাশের ঘরটা পরিষ্কার করে রাখছি, আপনি এদিকে আসুন। প্রান্তিক এবার চেঁচিয়ে উঠল, বলল, আমার ঘরে কেউ আসবে না, কোনো বউ আসবে না আমার ঘরে। রাফি ঘর ছেড়ে বেরিয়ে বাইরে নতুন বউকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। প্রিয়তা সামনে ফিরে তাকালো। তার বরের সাথে এই প্রথম তার চোখাচোখি হলো। প্রথমবারের মতো নিজের পুরুষকে নিজের সামনে দেখে বিস্মিত হলো সে। কিন্তু পরক্ষণেই একরাশ বেদনা তাকে আঁকড়ে ধরল। দমকা হাওয়া মাথার ঘোমটা সরে গেল। সুশ্রী মুখখানি শীতল হয়ে উঠল। তার মুখের উপরে দরজা বন্ধ করে দিল। হইচই থেমে গেল। সকলে নিশ্চুপ নিস্তব্ধ হয়ে রইল। নীরবতায় ছেয়ে গেল চৌধুরী বাড়ি।